বৌভাতের ঠিক 2 দিন পর সকালবেলার ঘটনা। আত্মীয় স্বজনরা অনেকেই বাড়ি চলে গেছেন। 2-1 জন আত্মীয় তখনও পর্যন্ত ছিলেন। আমার বাপের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো দেখতে গিয়ে একজন আত্মীয়া আমার শাশুড়ি মাকে বললেন, ছি ছি, তুমি বিধবা মানুষ জেনেও এত রংচঙে শাড়ি দিয়েছেন তত্ত্বে। যাই বলো দিদি, এত রংচঙে শাড়ি পরলে তোমাকে ভালো দেখায় না। দেখো, হয়তো ইচ্ছে করেই দিয়েছেন, যাতে তুমি পড়তে না পারো। কথাটা শুনে আমি আর উত্তর না দিয়ে থাকতে পারিনি। বললাম, ঠিক বলেছেন, ইচ্ছে করেই এই রংচঙে শাড়ি আমি দিতে বলেছি তত্ত্বে। কারণ হঠাৎ করে কোনো একদিন এসে যদি দেখেন যে আমার শাশুড়ি মা রংচঙে শাড়ি পরেছেন, তাতে অনেকেরই চোখ টাটাতে পারে। তাই ভাবলাম, বিয়েতে তো সবাই আসবেন, কেমন তত্ত্ব দিয়েছে এটা সবাই দেখবেন। তাই পড়ার আগেই যাতে চোখটা সেট হয়ে যায়, সেই ব্যবস্থাটা করা দরকার। তাই ওই রংচঙে শাড়ি, বুঝলেন? কথাটা শুনে ওই আত্মীয়া চুপ করে গিয়েছিলেন সেই মুহূর্তে। কিন্তু পরক্ষণেই আরো একটা ঘটনা দেখে ওই আত্মীয়া বলে উঠলেন, এ কি অলক্ষণে কাণ্ড! বাড়ির বউ পায়ের ওপর পা তুলে বসে সাত সকালে ডায়লগ দিয়ে যাচ্ছে, আর বাড়ির ছেলে চা করে নিয়ে এসেছে। বউ থাকতে ছেলে চা করে নিয়ে এলো। এর পরের উত্তরটা আমাকে দিতে হয়নি, আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, চা করার দায়িত্বটা আমার ছেলেরই, আজ বলে নয়, এটা করছে ও অনেক কাল আগে থেকেই। এই বিয়ের জন্য কদিন বন্ধ ছিল, এখন থেকে ও প্রতিদিনই সকালে এই দায়িত্ব পালন করবে। আজ থেকে তুমি 1 বছর পরে আসলেও এটাই দেখবে। এটা নিয়ে ভেবো না। জবাবটা পেয়ে যেতে উনি কিছু বলেননি সেই মুহূর্তে। তবে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলেন, এত আস্কারা দিও না, পুরো মাথায় উঠে যাবে, তখন সামলাতে পারবে না। মাথায় উঠবে কেন? মাথায় ওঠার সুযোগ আমি দেব না, বরং মাথায় করে রাখবো। সেদিন কথাগুলো খুব হাসি মুখেই বলেছিলেন শাশুড়ি মা। আমার আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর শাশুড়ি মা বললেন, সব কথার যেমন জবাব দিতে নেই, তেমনি কিছু কথাতে জবাব দিয়েই মুখ বন্ধ করতে হয়। মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়। কথাটা ঠিকই, তবে কথাই নয়, কাজে বিশ্বাসী আমার শাশুড়ি মা। একটা সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে গেলে কিভাবে ব্যালেন্স করতে হয়, সেটা আমার শাশুড়ি মার থেকে আর কেউ ভালো জানে না। আমার বিয়ে হয়েছে 10 বছর হতে চলল। দেখাশোনা করে আমার বিয়েটা হয়। তবে বিয়ের আগে আমার শাশুড়ি মা আমাকে একদিন ফোন করে বললেন, তুমি আমার বাড়ি থেকে একবার ঘুরে যেও। যে বাড়িতে তুমি থাকবে সে বাড়িটা অন্তত তোমার দেখা দরকার। বিয়ের পর যেন কখনো মনে না হয় এর থেকে ভালো কিছু পেতাম। এই বাড়িটাই তো তোমার বাড়ি হবে। তাই বললাম। আমি ভাবতেই পারিনি এমন ভাবে কেউ আমাকে বলবেন। আমি একবার নয়, বিয়ের আগে 3 বার এ বাড়িতে এসেছি। অতগুলো ঘরের মধ্যে আমি ঠিক করেছি কোন ঘরটায় আমি থাকব। ভালো লেগেছিল আর একটা বিষয়ে, বৌভাতের পরের দিন শাশুড়ি মা আমার ঘরে এসে আমার হাজব্যান্ডকে বলে গেলেন, যে কাজগুলো তুমি প্রতিদিন করতে, সেই কাজগুলো কাল থেকে আবার করতে হবে। বিয়ে হয়ে গেছে মানেই বউ সবকিছু মুখের সামনে ধরবে, এটা ভেবে বসো না। যে কাজটা নিজে করে নেওয়া যায় সেটা অন্যের উপর নির্ভর না করাই ভালো। আর একটা কথা মনে রাখবে, পরস্পরের সহযোগিতা ও ভালোবাসায় সবকিছু ভালো থাকে। তারপর থেকে সবকিছু সুন্দরভাবে চলে আসছে। কোনো কাজ ছেলের বা মেয়ের বলে আলাদা কিছু নেই। বাড়িতে সবাই সব কাজ করতে পারে। শুনেছি আমার শ্বশুর মশাইও সব কাজে শাশুড়ি মাকে হেল্প করতেন, আর সেই ধারা চলে আসছে অনেক আগে থেকেই। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বাবা মাকে দেখাশোনা আমাকেই করতে হয়। ওদের সুবিধে অসুবিধে শুধু আমি যে দেখি তা নয়, আমার হাজব্যান্ডও সহযোগিতা করে সব সময়। এই তো কয়েকদিন আগে আমার বাবার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। আমার হাজব্যান্ডকে 2-1 দিন ছাড়াই ও বাড়িতে যেতে হতো। এক প্রতিবেশিনী কাকিমা
শাশুড়ি মাকে বলেছিলেন, তোমার ছেলে তো শ্বশুর বাড়িতেই পড়ে আছে, বাপের একমাত্র মেয়েকে বিয়ে করলে এটাই হয়, ওই জন্যই বলে সবকিছু ভেবেচিন্তে বিয়ে দিতে হয়। তুমি তো বেশ বললে, ওনাদের প্রয়োজন পড়লে আমার ছেলেকে তো যেতে হবেই। আমি ওনাদের মেয়ের থেকে সুবিধা নিচ্ছি, আর আমার ছেলে ওনাদের জন্য করলে অসুবিধে কোথায়? স্বার্থপরের মতো বেঁচে থাকলে হবে? বিয়ে মানে দুজন মানুষের শুধু নয়, বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক। আর এই দায়িত্ব কর্তব্যগুলো না করতে পারলে তাহলে আর বিয়ে দেওয়া কেন? এমন জবাবে আর একটা কথাও উনি বলতে পারেননি। তবে এ বাড়িতে এসে আমি যেমন স্বাধীনভাবে থাকতে পারি, তেমনি ভুল করলেও বকাঝকাও খাই। এতটা ভালোবাসা আর ভালো ব্যবহার পাই, তখন ওই বকাঝকা ব্যাপারটা মাথায় থাকে না আর। আমি যেমন শাশুড়ি মায়ের কথা শুনি, তেমনি শাশুড়ি মাও আমার কথাকে গুরুত্ব দিয়ে চলেন। পুরনো রীতি খোলস ছেড়ে ফেলে দিয়ে উনিও এখন হয়ে উঠেছেন অনেক আধুনিকা। রঙিন শাড়ি থেকে রঙিন চুড়িদার, চুলে কালার করতে পার্লারে যাওয়া সত্যিই প্রশংসনীয়। শাশুড়ি মা একটা কথা বলেন, শাশুড়ি কখনোই নিজের মা হয়ে যায় না, আর বৌমা কখনোই নিজের মেয়ে হয়ে যায় না। আমরা দুজনেই দুটো আলাদা আলাদা মানুষ। কে কতটা মনের জানলা খুলতে পারলাম সেটাই বড় কথা। তবে দুজন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা অনেক বেশি মধুর হয়ে ওঠে, সংসারে শান্তিটাও বজায় থাকে। আজ 10 বছরের বিবাহিত জীবনে আমার ছেলের বয়স 6 বছর। ফ্যামিলিতে আমরা এখন 4 জন সদস্য। আমিও চাই আমার ছেলেকেও এমন পারিবারিক শিক্ষায় বড় হোক, আর সেভাবেই তৈরি করতে আমিও প্রস্তুত। কয়েকদিন আগে শাশুড়ি মা আমাকে একটা বই দিয়ে বললেন, বইটা তোমার কাছে রাখো। বইটা আসলে গুড টাচ ব্যাড টাচের উপর লেখা। আমি অবাক হয়ে বললাম, এটার প্রয়োজন কি? ছেলেকে মানুষ করার জন্য তুমি এই বইটা পড়ো। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে সবসময় শেখানো হয় বিধি নিষেধের শিক্ষা। আমি মনে করি এই শিক্ষা একজন ছেলেকেও শেখানো দরকার। মেয়েদের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, সে বিষয়ে অনেক কথাই লেখা আছে এই বইটাতে। তুমি যেহেতু মা, তাই তোমার শিক্ষায়ও আলোকিত হবে এবং ভবিষ্যতেও সেটা অনেক উপকারে আসবে। পরিপূর্ণ শিক্ষা থাকলে এ সমাজ অনেকটা কলুষমুক্ত হতে পারে। ভীষণ প্রয়োজনীয় একটা বই হাতে পেয়ে মনটা আনন্দে ভরে যায়। কথাগুলো যে বড় সত্যি বলেছেন সেটা অনুভব করতে পারি। আমি মনে করি কারো ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না কখনো। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদের নিতে হবে। বাইরের মানুষজনের মন্দ কথায় কান না দিয়ে যদি নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা রেখে চলা যায়, সংসারের বাঁধনটা ঠিক যেমন থাকে তেমনি সম্পর্কটাও মজবুত থাকে। সেটা যেমন পরিবারের ক্ষেত্রে সত্যি, সেটা সমাজের ক্ষেত্রেও। ফলে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে সহজেই। তাই বোধ হয় আমাদের সবকিছু আজ সুন্দরভাবে চলে যাচ্ছে ওই একটা মানুষের উন্নত মানসিকতায় আর আমাদের পরস্পরের সহযোগিতায়।